সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক ইবরার টিপুর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি। সবার জন্য শিল্প সংস্কৃতি, সবার জন্য চলচ্চিত্র, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী। এই আয়োজনের শেষ দিন আগামীকাল সন্ধ্যা 6:30টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র দারুচিনি দ্বীপ। 10 প্রকাশনীর যৌথ আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চৈত্রে বই উৎসব 2016। উৎসব চলবে 12 এপ্রিল পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানার প্রাণনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস রসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 3 শ্যাডোজ অব আর্ট শিরোনামে শিল্পী রাশেদুল আলমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে আমাদের আজকের তারকা জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। বাবু ভাই, আপনি বলছিলেন যে আপনার নাটকের যাত্রা শুরু জেলা শহরের একটা থিয়েটার থেকে, সেখান থেকে শুরু হয়ে মঞ্চ নাটকে যে সফলতা, বিরাট সফলতা, অনেক দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়ে এসেছেন এবং তারপর কাজ করছেন টিভি নাটকে, এখন কাজ করছেন। তো এই যে বিরাট একটা জার্নি, এটা সম্পর্কে কি বলতে চান আপনি? আচ্ছা, না আসলে আমরা যখন নাটক শুরু করেছি বা করেছিলাম, তখন তো আসলে আমাদের ওই রকম কোনো একাডেমিক লেখাপড়া করার সুযোগ ছিল না নাটকে। তো আমাদের শুরুটা করতেই হতো থিয়েটার থেকে। আর থিয়েটারে আমি মনে করি যে আমি যাদের হাত ধরে থিয়েটারে গিয়েছিলাম তারা আসলে এক ধরনের কমিটমেন্ট থেকে থিয়েটার করতো, শুধুই যে নাটক করার জন্য নাটক করতো তা না। তো সেই কমিটমেন্টে আমি আমার যারা গুরু ছিলেন তাদের দ্বারা আমি উদ্বুদ্ধ হয়েছি ওই কমিটমেন্টের প্রতি। যেমন আমি যে দলে কাজ করি সেই দলের স্লোগান হচ্ছে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। তো স্লোগান দেখে আপনি বুঝতে পারছেন যে আমরা কি ধরনের মতাদর্শ নিয়ে থিয়েটার শুরু করেছিলাম। তো দীর্ঘদিন আমি থিয়েটার করেছি এবং এখনো করছি থিয়েটার। তার মানে না যে আমি প্যাকেজ নাটকে বা টেলিভিশন নাটকে করছি বলে ওখান থেকে রিটায়ার করেছি, এখনো করছি। তো যেহেতু টেলিভিশন একটা মাধ্যম, অনেক শক্তিশালী মাধ্যম, এবং আমাদের দেশের লোক প্রচুর লোক টেলিভিশন দেখে, সবাই দেখে, স্যাটেলাইট দেখে, বিটিভি দেখে, অন্যান্য চ্যানেল দেখে। তো এটা একজন অভিনেতা হিসেবে আমার নিশ্চয়ই একটা ঝোঁক থাকা স্বাভাবিক যে আমি ব্যাপক দর্শকের কাছে অভিনেতা হিসেবে পরিচিত হব। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। নন প্রফিট এই অর্গানাইজেশনকে প্রফিটেবল ভেঞ্চারে দাঁড় করাতে চাচ্ছি, সো দ্যাট আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সার্ভিস প্রোভাইড করতে পারি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 11:30টায় প্রচার হবে নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় একক নাটক আমি এবং তাহারা। খাবার জিনিস তোমরা ওসব চিনবে না, তোমরা তো চেনো শুধু আইসক্রিম। হরেক রকমের নাম, হরেক রকমের স্বাদ, দামের বাহারও হরেক রকম। ও আইসক্রিম কিনে খাওয়া বলে খোটা দিচ্ছ?
খেলাম না তোমার কেনার কোনো আইসক্রিম। চিচি, কি যে বলো, তোমাকে যদি আইসক্রিম কিনে না দেই উপায় আছে? এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক ইবরার টিপু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো, শুক্র আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ? আমিও ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আপনার ব্যস্ততাটা কেমন এই বৈশাখে? বৈশাখ তো বেসিক্যালি আমাদের বেসিক ফেস্টিভ্যাল। তো এটা আমরা যেটা বলি যে মিউজিক যারা করি তাদের এটা একটা সিজন। এই সময় আসলে ইউ রাইট যে এই সময় আমরা অনেক ধরনের গান করে থাকি। তো এবার আমারও প্রিপারেশন আছে। তো 4টা অ্যালবামের প্রিপারেশন আছে। এখানে যেহেতু আমি কম্পোজার হিসেবে কাজ করি বেশি, তো ফেরদৌস আরাপার একটা দেশের অ্যালবামের কাজ করেছি। আচ্ছা, ইটস ফিনিশড। সেই অ্যালবামটির নাম কি? এটার নামটা এখনো কি ঠিক করেছে আমি ঠিক জানি না। দেশের যেহেতু দেশের অ্যালবামের ইমপ্রেস টেলিফিল্ম থেকে আসবে। আচ্ছা, ফেরদৌস আরাপা বা যারা রুনা আপা বা যাদের সাথে সামিনা আপা, বিশ্বদা, এনাদের সাথে কাজ করলে হয় কি জানা যায় যে নিজেদের অবস্থানটা কি। এবং আর ওনারা এত বড় মনের, এত বড় মাপের, বিকজ আই হ্যাড এভরি ফ্রিডম। আপা আমাকে ফেরদৌস আরাপার কথা বলি, উনি এত সুন্দর করে কথা বলেন এবং একদমই নিখুঁতভাবে গাওয়ার চেষ্টা করেন। ওর ভিতরে আমার 2টো গান আছে। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে আমার 2টো গান আছে, সুর করা 2টো গান আছে, বাকি আগের সুর, বাট অল দ্য songs are composed by me. তো 2টা গানের মধ্যে একটা কবির বকুল ভাইয়ের লেখা আর একটা এমি জানের লেখা। তো এমি জানের লেখা যে গানটা, এই গানটা এবার ফিল্মে যাবে। তো এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড এবং আমি নিজে খুব ফরচুনেট ভাবছি। ইমপ্রেস টেলিফিল্মের একটা ফিল্মে যাচ্ছে এবং সেটা দিয়ে বিগিনিং হচ্ছে। এটা যুদ্ধের উপর একটা ছবি। আচ্ছা, তো দেশের অ্যালবাম আসলে আমার এই এতদিনের অভিজ্ঞতায় দেশের অ্যালবাম আসলে এন্টায়ার অ্যালবাম কখনো করা হয়নি। তো এটা খুব চ্যালেঞ্জিং ছিল, খুব ইমোশনাল ছিল। অভিজ্ঞতা ছিল আপনার জন্য? অবশ্যই, একদমই ভিন্ন ধরনের। দেশের প্রতি যাই কিছু করি না কেন, সবাই, আপনি আমি সবাই, আমার মনে হয় সবার একই ধরনের ফিলিং যে ইট রিয়েলি ফিলস ওয়ান্ডারফুল। একটা ফোক অ্যালবামের কাজ করেছি, সৈয়দ দুলাল ভাইয়ের লেখা। উনি লন্ডন প্রবাসী, আমার খুব ভালো ফ্রেন্ড। তো এই অ্যালবামের অনেক সিঙ্গার আছে, আমি গেছি ফার্স্ট, আমি ফোক গেলাম আর কি এবার। তো এই যে ফোক সং নিয়ে যে অ্যালবামটি, এই অ্যালবামের নাম কি নির্ধারিত হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা নাম খুব ইন্টারেস্টিং, কিন্তু হ্যাঁ, কমবক্ত পিরিতির নেশা ছাড়লো না। এটা কি ইন্টারেস্টিং একটা নাম। ফরচুনেটলি গানটা আমি গেয়েছি। দ্যাটস আ ওয়ান্ডারফুল সং। তো এই কয়টি গান আছে অ্যালবামটিতে? এখানে টোটাল 10টা গান। 10টা গান আছে। আমার 3টা, রিজিয়াপার 2টা, এরকম সাইদা তানি একটা মেয়ে আছে, ওর 2টা, বাকি সবার একটা একটা করে। আচ্ছা, তো গানটির নাম শুনে কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং গানটি ইন্টারেস্টিং সং, রাইট? তো শুনি গানটা। আচ্ছা। জ্বালা বাড়লো, কষ্ট বাড়লো, জ্বালা বাড়লো, কষ্ট বাড়লো, মনের বয়স বাড়লো না, কম্বক পিরিতির নেশা ছাড়লো না, আমায় কম্বক পিরিতির নেশা ছাড়লো না। জ্বালা বাড়লো, কষ্ট বাড়লো, মনের বয়স 20 রইলো, একদিনও তো বাড়লো না, কম্বক পিরিতির নেশা ছাড়লো না, আমায় কম্বক পিরিতির নেশা ছাড়লো না। বাহ, চমৎকার। গানটি শুনেই যেটি বোঝা যাচ্ছে যে তরুণ প্রজন্মরা এই গানটি বেশ পছন্দ করবে। তো যেটি দেখা যায় যে তরুণ প্রজন্মের যারা শ্রোতা রয়েছেন তারা ফোক সং অতটা শুনতে চান না। এর কারণটা কি বলে আপনি মনে করেন, বা এই সংটিকে তরুণ প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরার জন্য আপনি কি যন্ত্রানুসঙ্গীতের প্রতি বিশেষভাবে কোনো নজর দিয়েছেন? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তরুণ প্রজন্ম ফোক সং যে একদম পছন্দ করে না তা না। আসলে হয়েছে কি, প্রত্যেকটা সময়ে আমরা যারা সবাই একটা সময়, যারা এখন বৃদ্ধ তারাও একসময় তরুণ ছিল। তা আমি বলতে চাচ্ছি টাইম চেঞ্জেস। তো সময়ের সাথে কম্পোজিশনের মোটিভটা যদি ওরকম থাকে, আপডেট থাকে, এখন তরুণরা যে ধরনের কম্পোজিশন পছন্দ করে, যেভাবে অ্যারেঞ্জমেন্ট পছন্দ করে, যেভাবে সিঙ্গিং পছন্দ করে, ঠিক ওভাবে ডিজাইন করলে ফোক তো অনেক সমৃদ্ধ একটা, আমাদের এটাই সম্পদ আসলে। হ্যাঁ, বাংলাদেশিদের ফোক মিউজিক, এটাই সবচেয়ে, এটাই শেকড়, রাইট?
তো ফোক মিউজিক ওরা যে পছন্দ করে তা না, ইউ হ্যাভ টু, অনেকের যেমন আমি বলি কুদ্দুস বয়াতি বা যারা আছেন, মমতাজ আপা আছেন, পুরো পৃথিবীতে ওনারা খুবই পপুলার। তো আমার বিশ্বাস যে হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের বিষয়টা একটু ডিফারেন্ট, অ্যাপ্লিকেশন আর কি যেটাকে বলে, সেটাই আমিও করার চেষ্টা করেছি এই অ্যালবামটায়। স্পেশালি এই গানে আমি আই ইউজড আ লট অফ ইনস্ট্রুমেন্টস, লাইক আমি একটা আফ্রিকান ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, কিছু পারকাশন ইউজ করেছি এর মধ্যে, আবার উদ একটা ইনস্ট্রুমেন্ট আছে অ্যারাবিক, যেটা দিয়ে মানে দোতারার অল্টারনেটিভ হিসেবে কাজ করেছি। সাউন্ডস ডিফারেন্ট, লাইক একটু লিটল বিট কোক স্টুডিও টাইপের একটা কম্পোজিশন আছে, খুব সুন্দর। তো আই হোপ সো এভরিবডি উইল লাইক ইট। আমরাও সেটা প্রত্যাশা করছি। আপনি যেটি বলছিলেন যে এটি আপনার প্রথম ফোক নিয়ে কাজ করা, হঠাৎ ফোকের প্রতি এই না ফোক নিয়ে কিন্তু আমি অ্যাজ এ কম্পোজার অনেক কাজ করি। আচ্ছা, অনেকের আমার মনে আছে আসিফ আকবরের অ্যালবাম, অনেকের বেবি আপার অ্যালবাম, অনেকের অ্যালবাম, মমতাজ আপার অ্যালবাম, তারপরে আরো অনেক, মানে আমি তো যেহেতু 17-18 বছর হয়ে গেছে কাজ করছি, অনেকের কাজে অ্যাজ এ কম্পোজার কাজ করেছি, বাট সিঙ্গার হিসাবে আচ্ছা আমি ফার্স্ট মানে স্যাং ফোক সং। এক্সপেরিয়েন্সটি কেমন ছিল? দ্যাটস ওয়ান্ডারফুল, বিকজ ফোক তো আমার ভিতরে আছে, এটা আমার শুধু না, আমাদের যারা আমরা বাংলাদেশি সবার ভিতরে আছে। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এবং গানের লিরিকগুলো এত মজার, এই গানটা স্পেশালি অনেক মজার। আরো দুটো গান আমি গেয়েছি, সেগুলো অনেক সুন্দর। আর যেহেতু উনি সিলেটি, ইজ এ পার্সন ফ্রম সিলেট, আচ্ছা, সো ওনার লেখার ধরনটা খুব সুন্দর, আব্দুল করিম সাহেব ওনার মতো আর কি অনেকটা। তো আই এনজয় লট। এছাড়াও তো দুটি অ্যালবাম আসছে, তো সেই দুটি অ্যালবাম সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, দুটো অ্যালবামের মধ্যে একটা সোলো অ্যালবাম আছে, রিজা পারভিন আপার, অলমোস্ট ডান। আই হোপ সো ওটা কমপ্লিট হয়ে যাবে সবকিছু ঠিক থাকলে। আরেকটা মিক্স অ্যালবাম আছে, সেটারও আসলে ইটস অলমোস্ট ডান। আর আমি অনেক বেশি এক্সাইটেড ফর মাই ফিল্ম। আচ্ছা, এবার আমার শ্রোতাদের জন্য, আমার যারা ভক্ত আছে, যারা দেখছেন, সবার জন্য একটা বড় সারপ্রাইজ যে অস্তিত্ব ছবির কাজ করেছি। এটা আমাদের যারা আমরা প্রতিবন্ধী বলি, আসলে প্রতিবন্ধী না, বিশেষ শিশুটা অনন্য মামুনের তৈরি, উনি ডিরেক্টর। তো আমি খুব এক্সাইটেড। এই ছবিতে আমার দুটো গান আছে, একটা গান আমি আর দিনাত জান মুন্নি ভাবি আমরা গেয়েছি, আর একটা ফাহমিদা নবী গেয়েছেন। তো একটা মাকে নিয়ে, আর একটা হচ্ছে প্রতিবন্ধী শিশুদের নিয়ে। খুব সম্ভবত গানটির ফার্স্ট ট্রেলার দেখানো হয়েছে, হ্যাঁ রাইট, অলরেডি দেখানো হয়েছে এবং বেশ সাড়া পড়েছে। স্বয়ং প্রাইম মিনিস্টার খুব পছন্দ করেছেন সবাই, বিকজ গানটার ভিতরে সেটা আছে। আমরা শুট করেছি ওদের প্রত্যয়ে, যে আমাদের এখানে স্কুলটা আছে, ওদের স্কুলে গিয়ে। তো দ্যাট ওয়াজ অ্যামেজিং, কি বলবো, অদ্ভুত সুন্দর এক্সপেরিয়েন্স আমার লাইফে। তো এই জন্য আমি খুব এক্সাইটেড, এবং এই বৈশাখে পুরো বাংলাদেশি সহ সবাইকে এটা আমাদের সবার পক্ষ থেকে, এই টিমের অস্তিত্বের টিমের পক্ষ থেকে এটা গিফট। আচ্ছা, আমি জানি যে আপনি এ পর্যন্ত প্রায় 15 থেকে 20টি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তো চলচ্চিত্র যখন আপনি সঙ্গীত পরিচালনা করেন, এর থেকে অডিও অ্যালবামের পার্থক্যটা মূলত কোথায়? ফিল্মের ভিশন অফ স্টোরি ডিজাইন ইজ ডিফারেন্ট। এটা প্রত্যেক কম্পোজার যারা কাজ করেন সবাই হয়তো ওইভাবেই করেন। বলে নেই যে অস্তিত্ব থেকে কিন্তু আমি প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিকও করেছি, এর আগে কখনো করা হয়নি। তো ফিল্মের গান যখন করি, এটা তো একদমই ফিল্মের সিচুয়েশনের উপরে বেস করে করা হয়, তো স্টোরি লাইনের সাথে সামঞ্জস্য রাখতে হয়। সো ওটার যেটা হয়েছে যে ওটার পারসেপশন, কনসেপ্ট একদম ডিফারেন্ট। আর অডিও অ্যালবামটা আবার একদমই ডিফারেন্ট। ওটা একটা সাবজেক্টিভ, আমরা যদি ভালোবাসার গান হয় তো, বাট সেখানেও কিন্তু ইনফ্যাক্ট আমি কাজ করার সময় অলওয়েজ একটা সিনেমাটোগ্রাফি ডিজাইন করি, মানে কাজ করার সময় যদি এটা ভালোবাসার গান হয়, আমার যে গানগুলো আছে সেই গানগুলোতে দেখা গেল শুরু হচ্ছে এমন একটা ডিজাইন দিয়ে, পিয়ানো দিয়ে, যে অ্যাজ ফর এক্সাম্পল একটা মেয়ে আসছে, এটা যেন সিঙ্গার ফিল করতেছে যদি ছেলে সিঙ্গার হয়, কিংবা ন্যাচারালি একটু বাতাস হচ্ছে, এই ফিলিং গুলা। তো দ্যাট আই ডিজাইন অলওয়েজ, হ্যাঁ ডিপেন্ড করে এক একটা কম্পোজার এক এক ধরনের মুডের উপরে। তো আমি ইনস্ট্রুমেন্টগুলোকে এভাবে ডিজাইন করি যাতে এই ইনস্ট্রুমেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি এটা দুঃখের জিনিস এমফাসিস করে, কিংবা ভালোবাসার জিনিসে প্রকাশ করে সিম্বলিক অর্থে। তো সেই জিনিসগুলোকে খুব ডিটেইল আমি করার চেষ্টা করি, অ্যানালাইসিস করার চেষ্টা করি আর কি। আমরা জানি যে আপনি কিছুদিন আগে একটা চিটাং এর ভাষায়, চাটগাঁইয়া ভাষায় একটি গান করেছিলেন, যেটি দর্শক শ্রোতারা বেশ ভালোভাবে সমাদৃত করেছেন। সেই গানটা সেটাও কিন্তু ক্রিকেটার, হ্যাঁ মানে এই যে বললাম যে ক্রিকেট, ফুটবল এসব নিয়ে আমার, সেটা চিটাগং ভাইকিংস এর থিম সং।
তো শুনি গানটা। আচ্ছা। উড়াইয়া উড়াইয়া মারো রে, ঘুরাইয়া ফিরাইয়া ছাড়ো রে, উড়াইয়া উড়াইয়া মারো রে, ঘুরাইয়া ফিরাইয়া ছাড়ো রে, টর্নেডো ছুঁড়ে মারো রে, আর সাট গাইয়া নৌজওয়ান, আর সাট গাইয়া নৌজওয়ান, ও ভাইয়ার সাট গাইয়া নৌজওয়ান, 2000 কুলত বসত গরিয়ার সিনাদি ঠেকাই ঝড় তুফান, আর সাট গাইয়া নৌজওয়ান, ও ভাইয়ার সাট গাইয়া নৌজওয়ান, 2000 কুলত বসত গরিয়ার সিনাদি ঠেকাই ঝড় তুফান। বাহ, আসলে গানটি শুনে আমারও নিজেরও মনে হচ্ছিল যে আপনি চট্টগ্রামেই থাকেন। উচ্চারণগুলো খুব ইন্টারেস্টিং। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সরি বিকজ আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট মানে চিটাগং এর কোনো অ্যাকসেন্ট আমি জানি না। তো বিশ্বদা শিখিয়েছিলেন আর কি যে এইভাবে বল, এই হচ্ছে অবস্থা। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে, তো সবার শেষে যেটি জানতে চাই, এই যে 19 বছরের পথ চলা, আপনি নতুন প্রজন্মের শিল্পী থেকে শুরু করে বড় বড় সঙ্গীতজ্ঞদের সাথেও কাজ করেছেন, এই জার্নিটা কেমন ছিল? এটার ফিলিংটা এরকম, আমার কাছে মনে হয় যে আমি যতবার জন্ম যদি আল্লাহ পাক আবার পৃথিবীতে আনে, আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ দ্য সেম জার্নি। এই জার্নিতে আমি থাকতে চাই। আর এখানে আমার অনেক সুখ দুঃখ, অনেক শান্তি, অনেক স্বপ্ন দেখা, অনেক মানুষের আনন্দ, স্বপ্ন, কত মানুষের সাথে পরিচিত হয়েছি, কতজনের স্বপ্ন দেখেছি, কতজনের জন্য কিছু করার চেষ্টা করেছি। তো এটা মনে হয়, আমি মনে করি যে আমার অনেক বড় একটা আল্লাহ পাকের রহমত যে আমি মিউজিক করি। অদ্ভুত সুন্দর একটা আমার জার্নি। আমি চাই জীবনের শেষ সময় পর্যন্ত আই ওয়ান্ট টু ক্যারি দিস জার্নি। তো এই আর কি। আমরা প্রত্যাশা করছি যে আপনার এই যাত্রা অব্যাহত থাকুক। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।